দর্শক আমন্ত্রণ রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সাপ্তাহিক নিয়মিত আয়োজনে আমরা একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সঙ্গে যুক্ত হন, একজন বিশ্লেষকের সাথে আমরা খাতভিত্তিক আলোচনা করি। সমসাময়িক অর্থনীতি তো বটেই, এই মুহূর্তে যেহেতু বাজেট নিয়ে বেশি আলোচনা চলছে, বাজেট 2024-25-এ কী থাকছে এবং বাজেট ভাবনা একটি বড় অংশ কিন্তু আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সব মিলে আমরা জানি যে প্রায় 8 লাখ কোটি টাকার একটি বাজেট সরকার দিতে যাচ্ছে। সেটি কতটা ব্যবসা বান্ধব, কতটা জনবান্ধব হতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন খাতের উদ্যোক্তা, অর্থনীতিবিদ, বিশ্লেষকরা আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই অনুষ্ঠানে বিশ্লেষণ করবার চেষ্টা করেন। আজকে আমরা আলোচনা করতে চাই বাজেট 2024-25 এবং পুঁজিবাজার ভাবনা, এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা রাখতে চাই, কেননা আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি আসলে এই মুহূর্তে পুঁজিবাজারকে গতিশীল করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকে। একজন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বারের নেতৃত্ব দিয়েছেন সেই 2011-12 সময়ে। পাশাপাশি তিনি বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান বিল্ডের প্রতিষ্ঠাতা, এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির চেয়ারম্যান হিসেবে। আমরা স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আসিফ ইব্রাহিম। আমরা আসলে অর্থনীতি ভাবনায় শুরুতেই যে বিষয়টি নিয়ে আপনার কাছে রাখতে চাই, যে যেহেতু বাজেট এই মুহূর্তে একটি আলোচনার বড় কেন্দ্রবিন্দু, পুঁজিবাজার নিয়ে যেহেতু আপনারা ভাবছেন, পুঁজিবাজারকে গতিশীল করবার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, পুঁজিবাজার নিয়ে আপনার কাছে শুনবো। তার আগে আমাদের হাতে পুঁজিবাজার সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন আমাদের একজন সহকর্মী, শুরুতে রিপোর্টটি দেখে আসি। ঠিক আছে দর্শক, আমাদের কাছে পুঁজিবাজার নিয়ে একটি রিপোর্ট রয়েছে। এই মুহূর্তে সাম্প্রতিক যে বাজেটের আগ মুহূর্তে পুঁজিবাজার আসলে কেমন চলছে সেটি নিয়ে প্রতিবেদনটি চলুন শুরুতে দেখে আসি। প্রতিবছর বাজেটকে কেন্দ্র করে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। এবার বাজেটের আগে বড় দরপতন দেখেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জ। গেল মে মাসের পতনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে 332 পয়েন্ট। সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক বছর ধরে বাজেটে গুরুত্ব পাচ্ছে না পুঁজিবাজার, যেখানে চলতি অর্থ বছরেও ছিল না পুঁজিবাজার বান্ধব কোনো সিদ্ধান্ত। বাজেটের আগে বেশ কিছু দাবি জানায় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, যদিও এসব প্রস্তাব আমলে নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে চলতি অর্থ বছরেও তালিকাভুক্ত হয়নি উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান। প্রতিবারই বাজেটে কিন্তু প্রস্তাব রাখে যে আমাদের ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হলে লিস্টেড এবং নন লিস্টেডের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ট্যাক্সের গ্যাপ রাখতে হবে। তাহলে সিগনিফিক্যান্ট ট্যাক্সের গ্যাপ রাখলে যারা ভালো কোম্পানি লিস্টেড হয়নি তারা হয়তো লিস্টেডে আগ্রহী হবে। এই ধরনের প্রস্তাবনা প্রতিবারই করা হয় এবং প্রতিবারই কিন্তু দেখা যায় এই প্রস্তাবনাকে উপেক্ষা করা হয়। এবার বাজেটের আগে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর করারোপের খবরে। যদিও সংশ্লিষ্টদের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারবে না সরকার। ক্যাপিটাল গেইনস ট্যাক্স যদিও আমি জানি না এখানে আদৌ কিছু পাবে কিনা। রাজস্ব নীতিটা পুঁজিবাজারের জন্য সাপোর্টিভ হওয়া উচিত ছিল, কিন্তু এটাতে কোনো সাপোর্ট নেই। এখন লিস্টেড হলে 7.5% কর্পোরেট ইনকাম ট্যাক্স কম দিতে হয়, তাও গুটি কয়েকটা কোম্পানির ক্ষেত্রে। লভ্যাংশের উপর দ্বৈত কর প্রত্যাহার, তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য বাড়ানো, শেয়ার লেনদেনে ব্রোকারেজ হাউসের উৎসে কর কমানো সহ এবারও বেশ কিছু সুপারিশ করেছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তাদের দাবি, এ খাতে নীতি সহায়তা দিলে রাজস্ব আয় বাড়বে সরকারের। লিস্টেড এবং নন লিস্টেড যে কোম্পানি আছে তাদের মধ্যে আমাদের করের ডিফারেন্সটা কিন্তু এখন 7.50% রয়ে গেছে। এটা আমরা চাই যে এটা 12.50%, কারণ এখনও বাংলাদেশে অনেক বড় বড় কর্পোরেট সেক্টর কিন্তু এখনও কিন্তু আমাদের মার্কেটে আসেনি। তাদেরকে আনতে গেলে ইনসেন্টিভটা দেখাতে হবে। গত কয়েক বছরের বাজেট কাঠামো দেখলেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাজেটারি কাঠামোর মধ্যে ক্যাপিটাল মার্কেট এক্সপানশনের কোনো কৌশল নির্ধারণ করা নাই। বাজেটে আকস্মিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত পুঁজিবাজারে চাপিয়ে না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। চলতি অর্থ বছরে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে 1 লাখ কোটি টাকার বেশি। রয়েছে তারল্য সংকটও। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে অন্তত 1000 পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য প্রয়োজন কার্যকর নীতি পরিকল্পনা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম, রিপোর্টে অনেক বিষয় আসলে উঠে এসছে। আমরা মূল আলোচনায় যেতে চাই। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের সঙ্গে আজকে আসিফ ইব্রাহিম রয়েছেন, চেয়ারম্যান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আমাদের কাছে কিছু তথ্য পরিসংখ্যান রয়েছে বাজার সংক্রান্ত, সাম্প্রতিক বাজার সংক্রান্ত। চলুন দর্শক, শুরুতে সেটি দেখে নেই একটু। আমরা যদি এক নজরে আপনাদেরকে একটু দেখাই যে এই বছর আমরা রিপোর্টে যেমন শুনছিলাম যে তারল্য সংকট 1000-এর মতো পয়েন্ট হারিয়েছে। সাম্প্রতিক পুঁজিবাজার আমরা দেখেছি যে মে মাসের 20 কর্মদিবসের মধ্যে 14 দিনই আসলে পতন হয়েছে এবং তারল্য সংকট তো আছেই। 17 দিনই কিন্তু লেনদেন 1000 কোটির নিচে
নিচে ছিল এবং এক মাসে ডিএসসির বাজার মূলধন কমেছে, আমরা যদি শুধু মে মাসের কথা ধরি 54,000 কোটি টাকারও বেশি, এবং মে মাসে সিএসসির বাজার মূলধন কমেছে প্রায় 49,000 কোটি টাকা। এরপর আমরা দেখি আরেকটু যদি দেখতে চাই যে অন্যান্য আর কিছু তথ্য যদি আপনাদেরকে দেখাই, সেখানে আমরা দেখতে পাবো যে পুঁজিবাজারের বাজেটের সাথে কিন্তু এটাকে বারবারই আমরা রিপোর্টে দেখছিলাম যে বাজেট আসলে বাজার কিছুটা একটু অস্থিরতা বিরাজ করে, এক ধরনের বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। ক্যাপিটাল গেইনের উপর যে করারোপের খবর, সেটি নিয়ে কিন্তু একটু বাজারে অস্বস্তি তৈরি হয়েছে, এবং ক্যাপিটাল গেইনে করারোপ করলে যে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় নাও আসতে পারে, সেটি কিন্তু আমরা অর্থনীতিবিদদের বক্তব্যে শুনছিলাম রিপোর্টে। লভ্যাংশের উপর যে দ্বৈত কর, সেটি প্রত্যাহারের দাবি রয়েছে অংশীজনদের মধ্যে। তো এইটি মোটা দাগে কিছু কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা মূল আলোচনায় ফিরতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আজকে আসিফ ইব্রাহিম রয়েছেন, আরও একবার স্বাগত জানাচ্ছি আসিফ ইব্রাহিম। আমরা আসলে বাজেট নিয়ে যদি শুরুতে আসি, যেহেতু পুঁজিবাজার নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, পুঁজিবাজারে এবার আসলে বাজেট কতটা গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন? পুঁজিবাজারে তো গুরুত্ব পাওয়া উচিত, কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র সূত্রই হওয়া উচিত পুঁজিবাজার। দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশের ব্যক্তি খাতে বিশেষ করে যে বিনিয়োগ হয়েছে বিগত আপনি 4 দশক ধরতে পারেন, সেটার মূল বিনিয়োগটা এসছে মানি মার্কেট থেকে, মানে ব্যাংক নির্ভরশীল একটা বিনিয়োগ হয়েছে। মানি মার্কেটের প্রধান যে সূত্র সেটা হচ্ছে শর্ট টার্ম লেন্ডিং দেওয়া। তারা ট্রেড ফাইন্যান্স করবে। দীর্ঘমেয়াদী অর্থায়ন কিন্তু কখনোই ব্যাংক থেকে আসার কথা না। সুতরাং প্রথমেই তো আমাদের একটা স্ট্রাকচারাল একটা গলদ ওই জায়গাতে রয়ে গেছে। যদি আমরা আরও বেশি দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারের মাধ্যমে আনতে পারতাম, তাদের ক্যাপিটাল সরবরাহ করতে পারতাম, তাহলে দুটো জিনিস হতো। একটা হলো যে ব্যাংক থেকে বড় করলে যে ইন্টারেস্ট রেটটা দিতে হয়, কস্ট অফ বিজনেসে এটা একটা বিগ কম্পোনেন্ট হিসেবে অ্যাড হয়ে যায়। সেটা কিন্তু যদি আমরা ক্যাপিটাল মার্কেট থেকে দিতে পারতাম, তাহলে ইট উড হ্যাভ বিন চিপার যারা উদ্যোক্তা তাদের জন্য, কিন্তু সেটা আমরা দিতে পারিনি। যাই হোক, এখন যে অবস্থাটা আমাদের অর্থনীতিতে আছে, আমি তো মনে করি যে বৈশ্বিক পরিস্থিতি, কোভিড এর যে সময়ে যে অর্থনীতির উপর যে চাপ গেছে, সেটা কাটিয়েও উঠতে না উঠতেই এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে, এর মধ্যেও আবার বিশ্বব্যাপী সাপ্লাই চেইন এবং এনার্জির একটা ক্রাইসিস দেখেছি আমরা। তো সব কিছু মিলে যদি ওভারঅল আমরা পর্যালোচনা করি, সেটা সূত্র ধরেই আমরা দেখলাম যে আমাদের রিজার্ভের উপরে একটা চাপ আসলো, আমরা দেখলাম যে ডলারের অবমূল্যায়ন হলো। তো এগুলো বৈশ্বিক পরিস্থিতির সঙ্গেই সব কিছুই সম্পৃক্ত ছিল। আমরা যথেষ্ট চেষ্টা করেছি এটা থেকে উত্তরণের জন্য, রাস্তা বের করার জন্য, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও যে আমরা পুরোপুরি বেরোতে পেরেছি তা বলবো না, বাট এফোর্ট ইজ আন্ডারওয়ে। একটা ভালো জিনিস আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনারা নিশ্চয়ই সম্প্রতি শুনেছেন যে কয়েকদিন আগেই, অ্যাকচুয়ালি আজকে এক শনিবার, গত শনিবার 1 সপ্তাহ আগে আমরা বাংলাদেশের বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশন থেকে সিলেক্টেড, আমার মনে হয় এবার 26-27 জন আমরা গিয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনে। ওনার সঙ্গে আমাদের একটা সাক্ষাৎ হয়েছে। এটা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। ওনার নেতৃত্বে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের যে 2041 সালের উন্নয়নের লক্ষ্যমাত্রা আছে, আমাদের যে এই অর্থনৈতিক যে ক্রাইসিসটা যাচ্ছে, সেখান থেকে উত্তরণের একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম যদি আমরা একটা পাথ যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারকে শক্তিশালী করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ মানি মার্কেট আমরা দেখছি যে এই আপনার খেলাপি ঋণ এবং অন্যান্য কাঠামোগত কারণে যে প্রবলেমসগুলো ফেস করছে, এটার উপর আমরা আর কত বেশি ডিপেন্ড করতে পারবো সেটা আমরা জানি না। আমরা বৈদেশিক নির্ভরতা অবশ্যই কমাতে চাই। আমরা চাই না যে বিদেশের কাছে আমরা হাত পাতবো কিংবা আন্তর্জাতিক সংস্থার কাছে আরও হাত পাতবো। আমরা তো সেটার থেকে বেরিয়ে এসেছি। তো এই কারণেই একমাত্র
সোর্স যেটা আমি মনে করি কাজে দিতে পারে কিংবা অর্থায়নের সূত্র হতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা ওনাকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছি এবং সে প্রস্তাবনার ভিত্তিতে একটা ভালো সিদ্ধান্ত সেই মিটিংয়ে হয়েছে যে কিভাবে পুঁজিবাজারকে আরও বেশি সমৃদ্ধ করা যায়। সেজন্য আপনার বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারপরে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সমস্ত পুঁজিবাজারের যত ইন্টারমিডিয়ারিজ আছে, এখানে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশন আছে, ভেঞ্চার ক্যাপিটালের ওনারা আছেন, আরও আমরা যারা সকলে আছি সকলকে মিলে একটা সমন্বয়ক কমিটি গঠন করা হবে। এবং কেন এই জাতীয় বাজেটে যে কথাটা আমি এবার ফিরে আসবো, আপনি যে বললেন যে পুঁজিবাজারের গুরুত্বটা দেওয়া হচ্ছে না, যেখানে আমরা চাচ্ছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দেখলেন আপনাদের রিপোর্টে উনি বললেন যে গ্যাপটা 12.5 হওয়া উচিত। 7.5 হলে তো কেউ মানে আগ্রহ পাবেন না। আমাদের এমনভাবে ইনসেন্টিভাইজ করতে হবে টু গেট কোম্পানি লিস্টেড, অথবা আমাদের অন্যান্য যে প্রোডাক্ট আছে, এসএমই বোর্ড আছে, এক্সিস্টিং কোম্পানির জন্য অল্টারনেট ট্রেডিং বোর্ড আছে। অল্টারনেট ট্রেডিং বোর্ডে 10% একটা কোম্পানির শেয়ার আপনার নিয়ে আপনি ওইটা লিকুইড করে আপনি যেতে পারেন। তো আমাদের যেভাবেই হোক আমাদের এই ইনসেন্টিভাইজ করতে হবে। বর্তমান যেভাবে এটা করা আছে তাতে কোম্পানিরা ইনসেন্টিভাইজ হচ্ছে না। আমরা অনেক ক্ষেত্রেই সরকার এবং অর্থ মন্ত্রণালয় প্রণোদনা দিয়ে এসছে। আমরা দেখি যে রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়েছে, কৃষিক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুঁজিবাজারের যে সমস্যাগুলো আছে, অন্তর্নিহিত সমস্যাগুলো আছে, এগুলো আইডেন্টিফাই করা এবং বিভিন্ন যে সমন্বয় প্রয়োজন, এই যে যেটা বললাম, এই এজেন্সিগুলোর, আমাদের সরকারের যে এজেন্সিগুলো আছে, যে এগুলোর সংস্থাগুলো যারা আছে তাদের মধ্যে সমন্বয় করার জন্য এই কমিটিটা আশা করি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং আমরা ভবিষ্যতে অন্তত দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রাইমারি সোর্স হিসেবে যেন পুঁজিবাজার হয়, সেদিকে যেন আমরা এগোতে পারি। এটা একটা ভালো একটা পজিটিভ জিনিস হয়েছে বলে আমি মনে করি। জি, আসিফ ইব্রাহিম, নিঃসন্দেহে, কেননা পৃথিবীব্যাপী আসলে দেখা যায় যে পুঁজিবাজারই কিন্তু একটা অর্থায়নের বড় নির্ভরযোগ্য উৎস, যেটি আমাদের দেশে এখনও প্রতিষ্ঠা করা যায়নি। সব মিলে আপনি নতুন তথ্য দিচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে যে বিশেষ বৈঠকটি হয়েছে সেখানে যেহেতু সিলেক্টিভ ব্যবসায়ীরা ছিলেন, সেখানে পুঁজিবাজার একটি গুরুত্ব পেয়েছে। সেখান থেকে এমন কোনো সিদ্ধান্ত এসছে কিনা, সেটিকে আগামী দিনে আপনারা পুঁজিবাজারকে আসলে কোথায় দেখতে চান বা সুনির্দিষ্ট কোনো পরামর্শ এসছে কিনা প্রধানমন্ত্রীর দিক থেকে? এই যে আমি বললাম যে কমিটিটার কথা বলা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ আগে কিন্তু এভাবে পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে জাতীয় পর্যায়ে একটা সমন্বয়ক কমিটির ঘোষণা কিন্তু আগে কখনো আসেনি। সো সার্টেনলি আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ ওই বৈঠকে আমাদের বিসিসিআই সভাপতি মহোদয় ছিলেন, উপদেষ্টা মহোদয় তো ছিলেনই, সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী মহোদয়াও ছিলেন এবং বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন। তো যখন এই আলোচনা করা হয়েছে, যেহেতু অর্থ প্রতিমন্ত্রী মহোদয়া ওনার আন্ডারেই পড়ে এই এফআইডি এবং বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর ব্যাপারটা, তো উনিও নোট নিয়েছেন। তো আশা করি যে আমরা এটার ব্যাপারে ভবিষ্যতে কিছু দিক নির্দেশনামূলক কিছু জায়গায় আমরা যেতে পারবো, কিছু পজিটিভ কিছু স্টেপস আমরা নিতে পারবো। আমি আমার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা বলেছি সেটা হলো যে আমরা বিশেষ করে আগে যে উদাহরণগুলো আছে, আপনি আমার পরিচয় বিল্ডের কথা বলেছেন, এই যে জাতীয় লজিস্টিক্স পলিসি ফর্মুলেট করা হলো, এখানে কিন্তু এখানে শুধু সরকার ইনভলভ ছিল না, এটা হচ্ছে প্রথম একটা পলিসি যেটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েট করেছে এবং সরকার এগ্রি করেছে, এবং এই পাবলিক প্রাইভেট ডায়ালগ মেকানিজমের মাধ্যমে আমরা বেশ কয়েক বছর ধরে বিভিন্ন এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বিভিন্ন কোলাবোরেশন করে
আমাদের এই লজিস্টিক্স পলিসিটা আমরা করতে পেরেছি। এটা আমি মনে করি ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দি কোলাবোরেশন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ। একই সূত্র ধরে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলেছি যে আমাদের বর্তমান অর্থনীতির উপর যে চাপটা আছে এটা ওভারকাম করার জন্য আমাদের দুটো কাজ করা প্রয়োজন। একটা হচ্ছে আমাদের রপ্তানিকে আরও অনেক বৃদ্ধি করতে হবে, যাতে করে আমরা আমাদের ডলারের যে সংকটটা আছে কিংবা ক্রাইসিসটা যেটা আছে সেটা আমরা ওভারকাম করতে পারি বাই প্রমোটিং এক্সপোর্টস, ডাইভার্সিফাইং এক্সপোর্ট বাস্কেট। কারণ একটা এই তৈরি পোশাক খাতের উপরে আমাদের অতি নির্ভরশীলতা আছে, এখান থেকে আমাদের আরও অনেক প্রোডাক্টের দিকে যেতে হবে এবং আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে পণ্য হিসেবে এবং রপ্তানি বহুমুখীকরণ করতে হবে ডেস্টিনেশন হিসেবে। তো এই জায়গাতেও আমাদের কাজ করার প্রয়োজন আছে এবং ওনাকে বলেছি যে এটা এবং বিনিয়োগ বৃদ্ধি, সেটা দেশীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, এটার লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। কারণ আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে মূল কর পলিসি সেটা কিন্তু কর আহরণ কেন্দ্রিক। আমাদের একটা পলিসি হওয়া উচিত যেটা রপ্তানি বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব। এই কথাটা উনি খুব শুনেছেন এবং আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নোট নিয়েছেন এবং উনি অর্থমন্ত্রী মহোদয়কে উনি ইন্ডিকেট করেছেন যেন এগুলো নিয়ে কাজ করা হয় এবং এই কাজগুলো ভবিষ্যতে এই কমিটির মাধ্যমে হবে বলে আমি আশা করছি। নিশ্চয়ই আমরাও সেটি আশা করছি। আসিফ ইব্রাহিম, আমরা যেহেতু আপনি পুঁজিবাজারের মানুষ, এখন পুঁজিবাজারকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা যে কারণে অর্থনীতি ভাবনার বড় অংশ জুড়ে পুঁজিবাজার নিয়ে আলোচনা করছি, বিরতির পর সামষ্টিক অর্থনীতির অনেক বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আরেকবার যদি একটু পুঁজিবাজার নিয়ে আপনাকে প্রশ্ন করি যে মোটা দাগে আসলে আমরা যে এবারের বাজেটে আসলে পুঁজিবাজারে যে ধরনের সুনির্দিষ্ট বিষয়গুলো উঠে আসা উচিত ছিল বা আমরা নতুন করে যে আভাসগুলো দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল গেইনের উপর এক ধরনের করারূপ হতে পারে বা আরও যে বেশ কিছু সিদ্ধান্ত যেটি আমরা রিপোর্টে দেখছিলাম, আপনার কাছে মোটা দাগে আসলে বাজেটে পুঁজিবাজারকে শক্তিশালী করবার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগগুলো থাকা উচিত, বিশেষ করে লিস্টেড নন লিস্টেডের মধ্যেও যে কর হারের পার্থক্য? লিস্টেড নন লিস্টেড কর হার পার্থক্য সার্টেনলি 12.5% হওয়া উচিত। এই সম্পর্কে আমি পুরোপুরি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে একমত। এই 7.5%-এর গ্যাপটা মোটেও এক নয়, এটা আমাদের বাড়াতে হবে। আরেকটা জিনিস কি দেখেন, আপনি যদি কোম্পানি গুলোকে লিস্টেড করেন আরও বেশি করে, অটোমেটিক্যালি আপনার যে এটাকে বলা হয় কর্পোরেট সুশাসন, না আমি কর্পোরেট সুশাসনের পয়েন্ট থেকে আসতে হবে। কর্পোরেট সুশাসন, আপনার যে ডিসক্লোজার্সগুলো আছে কোম্পানির, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় চলে আসে। মানি মার্কেট থেকে এই রেগুলেটরি গভর্নেন্স কিংবা কর্পোরেট গভর্নেন্স হয়তো আপনি অতটা দেখতে পাবেন না। সেই ক্ষেত্রে হবে কি, আপনার যেহেতু ডিসক্লোজারগুলো প্রপারলি হবে, আপনার যে রেভিনিউগুলো আসবে কোম্পানি থেকে সেগুলিও কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। সুতরাং এটার একটা ডুয়াল একটা এফেক্ট আছে যেটা আমাদের দেখতে হবে। সুতরাং ইন অল কেসেস মানে পুঁজিবাজার থেকে ক্যাপিটাল আহরণ করা, ভালো ভালো কোম্পানি যেন আমাদের এখানে লিস্টেড হয় সেটা দেখা এবং বাংলাদেশের যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে তাদেরকেও আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য উৎসাহী করা, এগুলো কিন্তু আমাদের এখন মূল দায়িত্ব হয়ে পড়েছে। আমি মনে করি এই কাজগুলো করলে আমরা আমাদের দীর্ঘমেয়াদী যে প্ল্যান এবং পরিকল্পনা সেদিকে আমরা যেতে পারব। নিশ্চয়ই আসিফ ইব্রাহিম, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে অর্থনীতি ভাবনায় সামষ্টিক অর্থনীতির আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, আমরা আজকে অর্থনীতি ভাবনায় আমাদের সঙ্গে আসিফ ইব্রাহিম রয়েছেন, চেয়ারম্যান সিএসসি। আমরা আরও কথা বলবো ছোট্ট একটা বিরতির পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমরা ওয়াকার এ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আমরা স্বাগত জানাতে চাই ওয়াকার এ চৌধুরী আপনাকে। আপনার পরিচয় আমরা যদি বলি যে বিসিসিআইয়ের আপনি যেহেতু পুঁজিবাজার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির, পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেটার কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি ঢাকা চেম্বারের
বোর্ডের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার কাছ থেকে আমরা মোটা দাগে আসলে পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম বড় অংশ জুড়ে বিরতির আগে। আপনার কাছে শুরুতে যদি আসতে চাই যে আসলে এবারের বাজেটে ছোট্ট করে আপনার কাছে জেনে অন্যান্য আলোচনায় আসতে চাই, এবারের বাজেটে আসলে পুঁজিবাজারের যতখানি ফোকাসড হওয়া উচিত ছিল, আমরা যে আলোচনাগুলো করছিলাম যে পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি যে পলিসিগুলো যেমন হওয়া উচিত ছিল, সেখানে আসলে বাজেটটা খারাপ যাচ্ছে, কিন্তু সেই তুলনায় বাজেটের আগে এই খারাপ যাওয়াটা কেন, এটি একটি প্রশ্ন। আর বাজেট আসলে কি ধরনের সুনির্দিষ্ট দাবি আপনারা রাখছেন বা কি প্রত্যাশা করছেন বাজেট ঘিরে? ধন্যবাদ আপনাকে। এফবিজেএস থেকে আমরা কিছুদিন আগে আমাদের সাব কমিটি মিটিংয়ে আই প্রেজেন্টেড ডকুমেন্টেশন অন লং টার্ম সোর্স অফ লং টার্ম ফাইন্যান্সিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমাদের যদি আমি যে একটু পিছিয়ে থেকে যদি আসি, আমাদের দেশে যেটা অসুবিধা হয়ে যাচ্ছে যে উই ক্যান সি বাইরের দেশগুলিতে দেখেছি যে পুঁজিবাজার প্লেজ আ বিগ রোল ইন সোর্সিং অফ লং টার্ম ক্যাপিটাল। আমাদের এখানে আনফর্চুনেটলি মানি মার্কেট, এবং যদি মানি মার্কেট দিকে তাকাই, there is a mismatch between the deposit and the lending rate. Deposits are basically, even tenor যদি ধরি, short term 3 months, 6 months, 9 months, 1 year, and long term financing is basically 5 to 7 years. Now the project financing ক্ষেত্রে এই যে 5 থেকে 7 বছর সাধারণত it's too little, and the rates of our lending rates is one of the highest in this region. So এখানে এই জন্য কিন্তু আমি বলবো that this is the only reason, but this is one of the reason of high NPL rate coming up, because long term financing এর জন্য tenor হওয়া উচিত 15 to 20 years. তো সেখানে আমাদের এখানে একটা চাপ থাকে। আমরা যে ধরনের এখনকার যে সিচুয়েশন আমরা দেখছি যে আমাদের বরোয়িং করতে হয়েছে ফ্রম ফরেন লেন্ডিং, তো সেখানে দেখছি যে আগে আমাদের সবসময় কিন্তু আসতো কিন্তু ডেভেলপমেন্ট লোন, which the tenor was around 35 to 40 years, and the rate of interest was below 1%. সেখানে আমরা দেখছি যে the tenor is around 10 to 15 years, one, and the second thing হলো যে আমাদের interest rate is these are soft commercial loan where the rates are 1% above than the LIBOR. So there is a huge chunk. So এই জিনিসটাই কিন্তু আমরা debt and equity ফর্মে আমরা কিন্তু আনতে পারতাম। যে আমরা যখন পদ্মা ব্রিজ আমরা যদি বলি, সেখানে কিন্তু equity থেকেও কিন্তু গ্রিনফিল্ড প্রজেক্ট হিসাবে equity হিসেবে আনা যেতে পারে। এবং এই ধরনের আমাদের আগে কিন্তু গ্রিনফিল্ড আপনার প্রজেক্ট আসতো, কোম্পানিগুলি আসতো ফর রেজিং ক্যাপিটাল। এখন মনে হয় সময়ের দাবি আমাদের, যেখানে আমরা ক্যাপিটাল পলিসি মেকারদের একটা ওই ধরনের একটা থাকা উচিত যে গ্রিনফিল্ড কোম্পানিগুলিকে উইথ দ্য ট্যাক্স ইনসেন্টিভ এখানে রেজ ক্যাপিটাল করার একটা সুযোগ করে দেওয়া। সেকেন্ড থিং হলো যে ডেটের ক্ষেত্রে বন্ড, তো দেয়ার শুড বি আ ক্লাসিফিকেশন অফ বন্ড। আমরা যা বাইরে দেখছি যে আপনার ধরেন বন্ডেরগুলি আপনার কুপন রেটটা ডিফার করে, কিন্তু অন দি আপনার দ্য হায়ার রিস্ক of the coupon rate means that these are a bit risky bond, but যেগুলো যে গভর্নমেন্ট সেক্টরের বন্ডগুলির ইয়েগুলি কম, the coupon rate interest থাকে কম, আর সেখানে আবার সিকিউর। সো এখানে ইনভেস্টরদের একটা ইয়ে থাকে, কিন্তু আপনার ওরা তাদের রিস্ক প্রোফাইল বুঝে they can invest। আর সেখানে আরেকটা জিনিস দেখছি যে আমাদের দেশে কিন্তু রিজিনাল ইনভেস্টরও কিন্তু ফরেন ইনভেস্টর আসে না বিকজ অফ দ্য স্ক্রিপ্ট সাইজ। এখন যদি এই ধরনের প্রকল্পগুলি, যে পদ্মা ব্রিজ বলেন, ঢাকা চিটাগং হাইওয়ে বলেন, আপনার মেট্রো রেল প্রজেক্টগুলি, এগুলি যদি আসে ডেট অ্যান্ড ইকুইটি ফর্মে, আরেকটা আসতে পারে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই প্রজেক্টের আন্ডারে কিন্তু তুলে যেতে পারে। এবং এই ধরনের স্ক্রিপ্টগুলিতে বিদেশি বিনিয়োগকারীও আসতে পারে, বিকজ আমাদের এখানে স্ক্রিপ্ট বেসিক্যালি খুব ছোটো ছোটো। আমাদের বড় লার্জ স্ক্রিপ্ট কিন্তু এসছে 2-3টা, গ্রামীণ ফোন, রবি, আরেকটা এসেছিল ওয়ালটন। সো এখানে এটা আসলে আমাদের একটা, আমি বলবো না কালকেই জিনিসটা ঠিক হয়ে যাবে, বাট দীর্ঘমেয়াদে একটা আমাদের দেখেন যে লং টার্ম ফাইন্যান্সিং এর একটা বড় একটা ইয়ে কিন্তু সোপান হতে পারে আইপিওতে, মিউচুয়াল ফান্ড, and also in the form of bond. জি,
আমরা ওয়াকার চৌধুরী অনেক ধন্যবাদ। সুনির্দিষ্ট কিছু বিষয় আপনি তুলে ধরেছেন, বিশেষ করে যেটি বলছিলেন যে আমাদের রিসেন্ট সময়ে কিন্তু আমরা আসলে বড় যে কোম্পানিগুলো তাদেরকে আসলে পাইনি। আসিফ ভাই, আপনার কাছে মনে হয় কি যে আমরা আসলে পুঁজিবাজারে এতদিনেও কেন আগ্রহী করে তুলতে পারিনি? বড় বড় সেটি দেশীয় কোম্পানি বলি বা বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে বলি, সেই জায়গাটিতে আসলে অনীহার জায়গাটা কেন? অনীহা না, আমি প্রথমে বলবো যে যে কোনো এখনও যে আমাদের কাঠামোগত যেভাবে আমরা যেভাবে আছি, ফর এনি কোম্পানি টু কালেক্ট ফান্ড, একটা ব্যাংকের কাছে গেলে যেভাবে অতি সহজে আপনি পেয়ে যাচ্ছেন, আমি আর ডিটেলে গেলাম না, অতি সহজে ঋণ পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে এই যে আমি বললাম যে ডিসক্লোজারগুলো যেগুলো আসলে রিয়েল ডাটার উপর হওয়া উচিত, রিয়েল ফিগার্সের উপর হওয়া উচিত, সেই ডিসক্লোজারগুলো মানি মার্কেটের ক্ষেত্রে অতটা প্রযোজ্য হয়, বাট নট টু দ্য এক্সটেন্ট যেটা হওয়া উচিত। মানে আপনি বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি, আমি মানে স্পেল আউট করছি না, বাট দর্শকরাও বুঝতে পারছেন আমি কি বলছি। ক্যাপিটাল মার্কেটে কিন্তু ওই আপনার ক্রাইটেরিয়াগুলো মিট করে আসতে হবে। সো দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। সো এটা আমি বলবো একটা কাঠামোগত বিষয় যেটা আমাদের সংস্কার করা প্রয়োজন। এই জন্যই ইনসেন্টিভাইজেশন পুঁজিবাজারে আসার জন্য হওয়া উচিত। এই যে 12.5% গ্যাপ হওয়া উচিত বিটুইন লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানি, এবং এই যে ডাবল ট্যাক্সেশনের কথাটা যে এসছে, এগুলো অ্যাভয়েড করা উচিত। ইনসেন্টিভাইজ করতে হবে যাতে কোম্পানি এবং উদ্যোক্তারা পুঁজিবাজারে আসে। নিশ্চয়ই। আরেকটি বিষয় যে আস্থার বিষয়টি ঘুরে ফিরে আসে, যে বাংলাদেশের পুঁজিবাজারে সেই আস্থাটাই আসলে তৈরি করা যায়নি, যেটি কিনা আসলে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন অথবা দেশীয় কোম্পানিগুলোও যে খুব উৎসাহী হবেন সেটি হন না। সেই অনাস্থার জায়গাটি আমাদের বোধহয় দীর্ঘ সময়ের। আমি যদি বলি, আমি আসিফের সুর ধরে জাস্ট আমি আরেকটু স্পেসিফিকলি বলবো, ধরেন আপনি যদি দেখেন লার্জ কর্পোরেট হাউসগুলি, লার্জ অ্যান্ড মিড সাইজ কোম্পানিজগুলি বাংলাদেশে যদি যে কোম্পানিগুলি আছে তাতে অনলি লেস দেন 2% আর লিস্টেড ইন দি ক্যাপিটাল মার্কেট। একটা হলো যে, এবং এটা মেইন কারণ হলো যে আপনার ইনসেন্টিভগুলি রাখা উচিত। সো আমার মনে হয় ইটস এ টাইম নাও, আমাদের পলিসি মেকারদের আপনার প্রোগ্রামের মাধ্যমে আমাদের একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এই দিকে একটু নজর দেওয়া উচিত। যেমন এই কোম্পানিগুলি আসার জন্য আপনার তাদেরকে ইনসেন্টিভাইজ করা উচিত ইন টার্মস অফ ট্যাক্স। দে হ্যাজ টু বি, আই উড সে around 12.5 to 15% gap between the listed and the non-listed companies, one. Number two হলো যে the time frame of bringing a company going into the IPO process. This has to be, এখন যেটা আছে, ইভেন আপনার গ্রিনফিল্ড আপনি যদি ফিক্সড প্রাইসে যান, এটা আপনার 6 থেকে 9 মাস লাগে। আপনার আপনার কেউ যদি একটু বুক বিল্ডিং মেথডে যায় আরও সময় লাগে। এই আমার মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখন এই জিনিসটা দেখা উচিত যে যে কতটা টাইম ফ্রেমটা কমানো যায়। আমি যদি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দেখি বা সিঙ্গাপুর দেখি বা অন্য দেশগুলি দেখি, ওদের টাইম ফ্রেম অনেক কম। এবং দিস ইজ অলসো ফরেন ইনভেস্টররা যদি প্রাইভেট ইকুইটি এখানে আসতে চায় না, বিকজ এখানে এক্সিট রুটটা কিন্তু নাই। তাদের তো এক্সিট যে ধরনের ফ্রেমওয়ার্কগুলি থাকে, ওই এক্সিট রুটটাও আমাদের মনে হয় আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা চিন্তা করতে হবে যে ওয়াই মায়ানমার বা ইভেন আ কান্ট্রি লাইক ভিয়েতনাম, ইভেন পাকিস্তান গেটস আ হায়ার আপনার ফরেন ইনভেস্টমেন্ট দেন আস। আমাদের এত কিছু, আমাদের এত ভালো স্টোরি লাইন থাকার পরেও সে এই জিনিসটা থাকতে হবে। আরেকটা জিনিস হলো যে ডাবল ট্যাক্সেশন, এটা তুলে দেওয়া উচিত এই জিনিসটা। আর গ্রিনফিল্ড প্রজেক্টে যেগুলি আসবে বা আইপিও, সেখানে কিছু ট্যাক্স ইনসেন্টিভ দিলে তাহলে ধরেন ইয়ে হবে আর কি। এখন ধরেন অনেকে উদ্যোগরা আসতে চায় না, বিকজ এখানে আপনার রেগুলেটরি কিছু রিকোয়ারমেন্টস আর ডিসক্লোজার দিতে হয়। সো ওগুলিকে ইয়ে করার জন্য কিছু গ্যারান্টি দেওয়া যায়। সো দেখা যাবে যে এটা আসতে হবে এটা লার্জ অ্যান্ড মিড সাইজ কোম্পানির ক্ষেত্রে। আরেকটা হলো যে উই হ্যাভ বিন টকিং সিন্স 2012 যে গভর্নমেন্ট সেক্টরে ভালো কোম্পানিগুলি আসবে। সো এগুলি এখন আসা উচিত। কিন্তু গভর্নমেন্ট সেক্টরের ব্যাপারে কিন্তু জনাব ওয়াকার সাহেব, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন
এখন এটা ইটস টাইম টু অ্যাক্ট Act on it, হ্যাঁ। টাইম টু অ্যাক্ট অন। আর যে বিদেশি যে কোম্পানিগুলি আমাদের এখানে আছে, ওদেরকে এখানে ব্যবসা করতে গেলে ওদেরকে একটা ইয়েতে আসতেই হবে, কিন্তু মানি ক্যাপিটাল মার্কেটে আসবে। আমি যতদূর জানি এই সংক্রান্ত একটা লিস্ট কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে দেওয়া আছে অলরেডি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, এবং যে সমস্ত আমাদের সরকারের যে সমস্ত মন্ত্রণালয় কিংবা যে সমস্ত ডিরেক্টরেট কিংবা অন্যান্য আছে, দে আর অ্যাওয়্যার অফ দিস লিস্ট। ওই যেটা বললো, এখন এগুলোকে নিয়ে আসার জন্য কাজ করতে হবে। দ্য টাইম ইজ ফর অ্যাক্ট। হ্যাঁ, এখন আমি যেটা আরেকটা জিনিস আমি ওয়াকার সাহেবকে এবং আপনাকেও জানাতে চাই, সেটা হলো যে কোনো দেশে আপনার মূলত কোম্পানিকে লিস্ট করার দায়িত্বটা কিন্তু স্টক এক্সচেঞ্জের। অফকোর্স, নিঃসন্দেহে, জি। আমাদের দেশে কিন্তু আমরা নট নেসেসারিলি যে ওই জায়গায় যেতে পেরেছি, এই জায়গাতেও বোধহয় কিছু কাঠামোগত আমাদের কাজ করার সুযোগ রয়েছে নিশ্চয়ই। আর আমার মনে হয় একটা জিনিস আমি করবো, যে আপনি যেটা বললেন যে আস্থা ডিপেন্ড করে গভর্নেন্সের উপরে। সো আমাদের গভর্নেন্সগুলি আছে, কিন্তু তো ওই জিনিসগুলিকে এনফোর্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ করবার ক্ষেত্রে নিশ্চয়ই দুর্বলতা রয়েছে। যে ওয়াকার চৌধুরী এবং আসিফ ইব্রাহিম, আমাদের আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা আরও কথা বলবো ছোট্ট আরেকটা বিরতির পর। আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমরা বাজেট নিয়ে কথা বলছি, পাশাপাশি সাম্প্রতিক অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আসিফ ইব্রাহিম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ওয়াকার চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম, বিশেষ করে পুঁজিবাজারের আস্থা অনাস্থা নিয়ে অনেকগুলো বিষয় বলছিলেন, সুশাসনের বিষয় নিয়ে, সংস্কারের বিষয় নিয়ে। এবারে আসলে আসিফ ইব্রাহিম, যে বিষয়টি নিয়ে জানতে চাই, যে পুঁজিবাজারে ইনোভেটিভ চিন্তা করা, সৃজনশীল চিন্তা করা, উদ্ভাবনী চিন্তা করা, সেই জায়গা থেকে আপনারা একটি নতুন মাত্রা যোগ করছেন। বিশেষ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যেটি নিয়ে ভাবছে, যে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে যে কাজ করছে, সেটির অগ্রগতি নিয়ে এবং সেটি নিয়ে আসলে আপনি বিনিয়োগকারীদের কোনো বার্তা জানাতে চান কিনা, সুসংবাদ জানাতে চান? কমোডিটি এক্সচেঞ্জটা হচ্ছে একটা সমস্ত একটা ইকোসিস্টেম ডেভেলপ করা, যেখানে আপনার সেই বিভিন্ন ধরনের, সেটা ভোগ্যপণ্য হতে পারে, নিত্য প্রয়োজনীয় যেটা আছে সেটা আপনার বুলিয়ান্স হতে পারে, সেটা আপনার মেটালস হতে পারে, বিভিন্ন ধরনের বিষয়। কথাটা হচ্ছে কি, কমোডিটি এক্সচেঞ্জটা এনশিওর করবে যে কোনো একটা পণ্যের হচ্ছে যে একটা জাতীয় পর্যায়ে প্রাইস ডিসকভারি মেকানিজম। আমাদের কিন্তু প্রাইস ডিসকভারি মেকানিজম এখনও আমাদের দেশে আমরা করতে পারিনি, যেহেতু আমাদের এই কমোডিটি ইকোসিস্টেমটা নেই। এটা প্রথম বাংলাদেশে একটা স্ট্রাকচার্ড এবং রেগুলেটেড একটা কমোডিটি ইকোসিস্টেম গ্রো করবে। এখানে কি এনশিওর হবে, যে আপনার পণ্যের যে গুণগত মান, সেই গুণগত মানটা এনশিওর হবে। এখানে ফিউচার কন্ট্রাক্টের মাধ্যমে একজন যে ম্যানুফ্যাকচারার কেনা বেচা, সেটা এনশিওর হবে। কোয়ালিটি কন্ট্রোল, অ্যাসেইং এখানে এনশিওর হবে, এবং দীর্ঘমেয়াদী পর্যায়ে একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে, যেমন কোল্ড চেইন ওয়্যারহাউজিং, যেটা আমাদের দেশে নেই। তারপরে লজিস্টিক্স, ওয়্যারহাউজিং, এই সমস্ত জায়গায় আমাদের প্রচুর বিনিয়োগের সুযোগ এটা তৈরি করে দেবে। আমাদের দেশের একটা অর্থনীতির যেখানে $500 বিলিয়ন সাইজ, আমরা বলি $450 মিলিয়ন মার্কিন ডলার, এবং ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে, বাজেটের যে সাইজ আপনি প্রথমে উল্লেখ করলেন, সেখানে যে এরকম একটা কমোডিটি এক্সচেঞ্জ নেই, এটাই ছিল আমার কাছে একটা অবাক লাগার বিষয়। কারণ ওই নেপালের মতো একটা দেশে অর্থনীতির সাইজ আমাদের থেকে অনেক ছোট, বিগত প্রায় 12 বছর থেকে ওখানে কমোডিটি এক্সচেঞ্জ এফেক্টিভলি কাজ করছে। সো এটা এক নতুন ডাইমেনশন নিয়ে আসবে। এটা কবে থেকে চালু এটা হতে পারে? কাজ তো শুরু হয়েছে প্রায় 2 বছর হলো। এটা আশা করছি এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে আমরা 3টা অ্যাসেট ক্লাস দিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে আপনার গোল্ড, সিলভার এবং এডিবল অয়েল, মানে আপনার খাবার জন্য যে তেলটা, এই 3টা পণ্য দিয়ে আমরা শুরু করব। পরবর্তীকালে ইনশাল্লাহ আরও অনেক বাস্কেট বাড়বে।
জি, আসিফ ইব্রাহিম, এটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ এবং এটি পুঁজিবাজারকে মানুষকে আরো বেশি আকৃষ্ট করবে নিশ্চয়ই বিনিয়োগ। এটা হচ্ছে কমোডিটি ডেরিভেটিভস। পুঁজিবাজারের দুটো সাইড আছে, একটা হচ্ছে ইকুইটি অ্যান্ড ইকুইটি ডেরিভেটিভস, আর একটা হচ্ছে কমোডিটি অ্যান্ড কমোডিটি ডেরিভেটিভস। আমরা ওই সাইডটা ছিল না বাংলাদেশে। আমি সরকারকে ধন্যবাদ জানিয়ে, ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি, কমিশনকেও ধন্যবাদ দিই যে ওনারা এই লাইসেন্সটা বাংলাদেশে আমাদেরকে দিয়েছেন এবং আমরা এগিয়ে যাচ্ছি ওই ক্ষেত্রে। নিশ্চয়ই আমরা ওয়াকার চৌধুরী আপনার কাছে একটু শুনতে চাইবো যে আসলে শক্তিশালী পুঁজিবাজারে যে কমোডিটি এক্সচেঞ্জ বিশ্বব্যাপী যে প্রচলিত রয়েছে, আমরা যে এতদিন পিছিয়ে ছিলাম, এই বিষয়টি নিয়ে আসলে আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অপারেট করছেন, কি মনে হয় আপনার কাছে এটির সম্ভাবনা? Certainly, it's a gutsy move. It's a gutsy move. We have, I would say that it's a sense of a fresh air in this market. But there are also challenges are there. Ekhane again regulatory enforcement is very vital, because আমাদের এখানে logistics এর অনেক অভাব আছে কিন্তু। So এটা একটা জিনিস, একটা awareness, building up awareness processটা has to be there before we start, এবং এই জিনিসটা কিন্তু every লেভেলে করতে হবে, from the investor side প্লাস ফ্রম যারা আসবে তাদেরকেও একটা এডুকেশন ইয়েতে করা যেতে পারে। এই জিনিসটা ইজ ভেরি নলেজ বেসড সাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অফকোর্স দ্য রিকোয়ারমেন্ট। আমি যদি দেখি আমাদের পুঁজিবাজারটা চিন্তা করে দেখেন, আমাদের এখন জিডিপি সাইজ ইজ 450 বিলিয়ন, অ্যান্ড আমরা এখনও কিন্তু ইজ হোভারিং অ্যারাউন্ড 11-10% অফ দি জিডিপি, উইচ ইজ আমাদের পার্শ্ববর্তী যদি দেশগুলি দেখি, সেখানে ইভেন ইন্ডিয়াতেও আপনার the size of the economy, the size of the GDP is 10 times bigger than us, whereas their capital market is around 65-70% of the GDP. আমাদের দেখেন foreign investment since 2017 has been ড্রপিং। আজকে এখন যে মার্কেট একটা দেখছি, যে একটা স্লাগিশ দেখছি, তো ধরেন এগুলি তো এটার সিকিউরিটি এক্সচেঞ্জ একটা ইয়ে ছিল যে মার্কেটটা প্রোটেকশনের জন্য, ইনভেস্টরদের প্রোটেকশনের জন্য দে ওয়ান্টেড টু বিল্ড আপ দিস আমরা ফ্লোর প্রাইস দেখেছি, এখন আপনার সার্কিট ব্রেকার দেখছি। কিন্তু যেটাতে হচ্ছে, এই বিদেশিরা দেখেন আপনার 2017-এ আপনার আমাদের যেখানে ইফ ইউ রিকল যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে দেয়ার ওয়াজ এ কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছিল অ্যারাউন্ড 25-30%, whereas since we are a packed economy, আমাদের ডিভ্যালুয়েশন হয়েছিল অ্যারাউন্ড 2% or 2.5%. During that time আমাদের এখানে কোনো লার্জ ইভেন রিজিনাল ইয়েতেও কোনো ফরেন ইনভেস্টর আসে নেই, অ্যান্ড উই আর আ টিপিক্যাল অফ ফ্রন্টিয়ার মার্কেট। তো সেখানে যখন দেখছে যে এখানে যখন কোনো টাইটনিং আপ হয় ফ্রম দ্য পলিসির সাইড, তারা কিন্তু থাকে না, দে মুভ আওয়ে। সো 2017 দিকে দেখছি কিন্তু এই এক্সিটটা হচ্ছে, ফরেন এক্সিট। এখনও যেটা হচ্ছে দেখেন আপনি কোনগুলি প্রাইসগুলি করছে, ভালো ভালো স্টকগুলি, বিএটি, গ্রামীণ ফোন, আপনার স্কোয়ার ফার্মা, হুইচ ইজ আ কুইন বি অফ আওয়ার কোম্পানি অফ এটি কেন হয় আসলে বাজার? বিকজ অফ এখনো যদি দেখেন, আপনি যদি 2-3টা ব্রোকারেজে, তো আমি নাম বলতে চাই না, তারা ফরেন অ্যাকাউন্টসগুলি রাখে এবং তারা তো ফরেনাররা বিক্রি করছে। তো ওই যেগুলি শেয়ারগুলি বিক্রি করছে, এগুলি বিক্রি করছে, কিন্তু এখনও ভমিট আউট হয়নি বিকজ অফ ওরা ধরেন বিএটিভি দেখবেন যে আপনার 10টা কি 15টা বা 1টা বা 2টা করে শেয়ার বিক্রি হচ্ছে। কিন্তু এই যে যখন বিক্রি করতেছে, ওরা বিক্রি করতে পারছে, পুরোটা করতে পারছে না। সো এখনও চলছে কিন্তু ফরেন সেলসটা। আর এখানে আনফর্চুনেটলি আমাদের কিন্তু লোকাল এই মার্কেটে আমাদের উই হ্যাভ মোর রিটেল ইনভেস্টার্স দ্যান দ্য কর্পোরেট ইয়েতে। তো সেখানে যদি এখানে যেমন আমাদের কোনো পেনশন ফান্ড ইয়ে নাই, মিউচুয়াল ফান্ডের স্বল্পতা রয়েছে, শেষ করতে হবে। এই জিনিসগুলি না থাকাতে হচ্ছে কি একটা সাইকিক ক্রিয়েট হচ্ছে কিন্তু। তো এখন আমাদের পলিসির ওই জিনিসটাকে দেখা উচিত এবং ওই দিকে কাজ করা উচিত। জি, অনেক ধন্যবাদ ওয়াকার চৌধুরী। আমরা শেষ মন্তব্য নিতে চাই, আমাদের আর 1 মিনিট সময় রয়েছে। আসিফ ইব্রাহিম, এই বিষয় নিয়ে যদি সম্পূর্ণ কিছু বলেন, যে পুঁজিবাজারকে গতিশীল করতে আমাদের আসলে কি সুনির্দিষ্ট করে কি ভাবা উচিত? আমরা তো দীর্ঘ আলোচনা করলাম, অনেকগুলো কথাই স্ট্রাকচারাল কাঠামোগত আমাদের সমস্যা কিছু রয়ে গেছে, যেগুলো উত্তরণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করবে হচ্ছে
ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নাম্বার 1, সেকেন্ড হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা তো আছি, যারা প্রাইভেট ব্যক্তি খাতে যারা আছি, আমরা তাকিয়ে আছি এই যে পলিসিগত সংস্কার, এই সংস্কারগুলো যেন হয়, যে কমিটিটার কথা মাননীয় প্রধানমন্ত্রী করতে বলেছেন, এই কমিটিটা যেন খুব দ্রুত ফর্ম হয়ে যায় এবং এই যে আমাদের টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট যে কর পলিসি হওয়া প্রয়োজন, সেটা যেন আমরা করতে পারি। নিশ্চয়ই আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, কিন্তু এখন ইমপ্লিমেন্টেশনে যেতে আমাদের মনে হয় যে আমরা একটু শর্ট করে বলি, এনবিআর তারা কিন্তু রেভিনিউ বেসড বাজেট করে সবসময়, এটাকে হ্যাজ টু বি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বাজেটগুলি, এই একটা বড় একটা চেঞ্জ করা উচিত। কিন্তু সবাই আসলে এনবিআর এর সংস্কারের বিষয়ে বলছেন, বিশেষ করে বিনিয়োগ বান্ধব সেটিকে করা। অনেক ধন্যবাদ জানাই ওয়াকার চৌধুরী এবং আসিফ ইব্রাহিম আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে একটি শক্তিশালী পুঁজিবাজার আসলে নিশ্চয়ই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসবে এবং সেটি আসলে সার্বিক অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে। দর্শক, অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আমরা ছিলাম আজকে ওয়াকার চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, আসিফ ইব্রাহিম ছিলেন আমাদের সঙ্গে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। আমরা আজকের মতো অর্থনীতি ভাবনা থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী শনিবার আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।